2018 সালে যে স্কুল ছাত্রদের মুভমেন্ট হলো সেখানে কিন্তু বিএনপি সহ সবাই আমরা সাপোর্ট করেছি এবং সেই স্কুল ছাত্র আন্দোলনের জন্য আমি মানে আমার জেল খাটতে হয়েছে। আমির খসরু মাহমুদের যে মামলা, একই মামলা আমি জেল খাটছি এবং আমাকে বলা হয়েছে যে আমি তাদেরকে ফাইন্যান্স করেছি। আমার কাছে ছাত্ররা রিচ আউট করতে পারে নাই, টাকাও চায় নাই, টাকা পয়সা চায় নাই। যদি চাইতো আমি দিতাম, আমি পুলিশকে এটাই বলেছি। পৃথিবীর সব দেশের সংবিধান যদি আপনি এক করেন, মোর অর লেস আইন কানুন নীতি 80 ভাগ 1। 1905 দেখি, 1906 দেখি, 1911 দেখি, তারপর 1947 দেখি, 1757 দেখি এবং 1971 দেখি। 2024ও কিন্তু এরকম একটি বছর এবং 36 জুলাই এরকম একটি তারিখ। এটা আগামী 100 বছর, 200 বছর, 500 বছরের ইতিহাসে হয়তো লিখিত থাকবে। এই যে আপনারা সংস্কারের কথা বলছেন না, সব সংস্কার করে বাংলাদেশকে দুধ আর মধুর সাগরে ভাসাই দিবেন, এগুলো বাতকাবাদ। এটা আপনি পারবেন না, একদিনেও হবে না, এটা সময়ের ব্যাপার, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একটা সংস্কার আপনি করেন, তাহলেই বাংলাদেশ সংস্কারের পথে যাত্রা শুরু করবে। সেই সংস্কারটা হলো নির্বাচন কেন্দ্রিক সংস্কার। এইবার আপনি নির্বাচন করবেন, আগামীবার যাতে এই নির্বাচনে একইভাবে কেউ প্রভাব বিস্তার না করে, সেই পথটা আপনি পরিষ্কার করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, আজও তার ব্যতিক্রম নয়। এছাড়া দর্শক, আজকে 2024 সালের শেষ সূর্যোদয় কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নতুন দিনের প্রত্যাশায় আমরা যাত্রা শুরু করব। ঠিক সূর্য ওঠার সাথে সাথে আগামীকালকে একটি নতুন বছর আবার শুরু হবে। সেই নতুন বছরের প্রত্যাশা, ফেলে আসা দিনের আমাদের সফলতা ব্যর্থতা, সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ, পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, এবং ডান পাশে রয়েছেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যিনি বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্রনেতা এবং এবি পার্টির যুগ্ম মহাসচিব। দুজনকে মাই টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমি প্রথমে শুরু করি শহীদুল ইসলাম বাবুল ভাই, আপনাকে দিয়ে। 24 ঘটনাবহুল 2024, জুলাই আগস্ট বিপ্লব এবং অসংখ্য শহীদের আত্মত্যাগ, অসংখ্য দিনের, অসংখ্য নিদ্রাহীন রজনীর পরিসমাপ্তির একটি বছর নিঃসন্দেহে। এই বছরটিকে যদি প্রথমে একটু মূল্যায়ন করতে বলি, কিভাবে মূল্যায়ন করবেন 2024-কে? আপনাকে ধন্যবাদ সৈকত, ব্যারিস্টার জুবায়ের এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং অভিবাদন। হ্যাঁ, এটা ঠিক, কিছুক্ষণ পরেই আমাদের প্রথম প্রহর হবে নতুন বছরের। নতুন বছরকে আমরা স্বাগত জানাই, এ উপলক্ষে সবাইকে আমরা অভিবাদন জানাই। এখন 24, এটা বাংলাদেশের ইতিহাসের নিঃসন্দেহে একটি যুগ সন্ধিক্ষণের বছর আমি মনে করব। কারণ এই দীর্ঘদিনের পুঞ্জীভূত অন্যায়, অনিয়ম, অত্যাচার, জুলুম, পীড়ন, খুন, নিপীড়ন, এর একটা মানে ঐতিহাসিক পরিণতি আমরা দেখেছি এই 24-এ। যেমন করে আমাদের জীবনে 71 আমাদের একটা মানে জাতিসত্তার রূপ বা ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, যেমনই করে 90 আমাদের আবার গণতন্ত্র পথে অগ্রযাত্রার একটা ঐতিহাসিক ক্ষণ, এবং 24ও আমাদের জীবনে, বাঙালির জীবনে, আসলে আমাদের দেশের মানুষের তো উৎসবের উপলক্ষ খুবই কম। বাংলাদেশের মানুষ একটা দুর্ভাগা জাতি বলতে গেলে। এই জাতির ক্ষোভ, দুঃখ, বেদনা, অপমান, লাঞ্ছনা, অভাব, অনটন, দারিদ্র, রোগ, শোক, জড়তা, নানান ধরনের সংকট সংগ্রামে, এই সংকট সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই 24-এর 5ই অগাস্ট যেটা, বা 36শে জুলাই বা 35শে জুলাই আমরা যেটা বলি, এই জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা নতুন পথের যে দিশা খুঁজে পেল, এটা নিঃসন্দেহে বহুকাল বাংলাদেশের মানুষ মনে রাখবে। এবং এর সাথে সাথে এই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা, প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি। এবং আমরা বিশ্বাস করি এই অভ্যুত্থানের যে স্পিরিট বা চেতনা বা এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যারা আত্মাহুতি দিল এই সংগ্রামে, যেই লক্ষ্য নিয়ে, সেই লক্ষ্যের দিকে আমরা যথাযথভাবে অগ্রসর হব আগামী দিনে। আমাদের অনেক বেদনাময় অতীত আছে, আমাদের অনেক ব্যর্থতার ইতিহাস আছে, আবার সফলতাও আছে। সবই যে ব্যর্থতা সেটা বলবো না, অনেক সফলতার ইতিহাসও আছে আমাদের। এই মানে সাফল্য ব্যর্থতা গাথা যে আমাদের অতীত, সেই অতীতকে আমরা পেছনে ফেলে আমরা নতুন করে একটা নতুন যাত্রা এই জাতির জন্য। আপনি জানেন 53 বছর একটা জাতির ইতিহাসে খুব কম সময় না, অনেক বড় সময়। মানুষের জীবনে তো একটা মানুষ 53 বছর জীবনও পায় না।
অতএব এটা কম সময় না, আমাদের আর পেছনে তাকাবার সুযোগ নাই। নিশ্চয়ই। ভূতের পায়ের মতো আমরা বারবার জাতিকে বিভক্ত করেছি, বারবার অন্যায় মানে অন্যায়কে ন্যায় বলেছি, গায়ের জোরে, শক্তির জোরে, ক্ষমতার দম্ভে, এই মানে বিষোদগারের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, অপপ্রচারের রাজনীতি, ঘৃণার রাজনীতি, এই রাজনীতি থেকে বেরিয়ে আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রাচারে, সর্বক্ষেত্রে আমরা নতুন করে শুরু করতে চাই। এটাই আজকের দিন আমাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা। জি নিশ্চয়ই, আপনার কাছে আবারও ফিরবো, তবে একই প্রশ্ন নিয়ে জোবায়ের আহমেদ ভূঁইয়া আপনার কাছেও আসি। সেটি হচ্ছে যে যে প্রত্যাশার কথা বাবুল ভাই বললেন, সেই প্রত্যাশার জায়গায় আমরা 90তেও কিন্তু ছিলাম বাংলা, সেই প্রত্যাশার জায়গায় নিঃসন্দেহে 71-এও ছিলাম আমরা। তারপরও বারবার সেই প্রত্যাশার জায়গাটা পূরণ হয় না কেন? কেন, আমি সেই প্রসঙ্গে হয়তো যাব বাবুল ভাইয়ের কাছেও, কেন আবার সেই 36শে জুলাই বা 5 আগস্টের পরে নতুন করে আবার জুলাই ঘোষণাপত্রের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উঠতেই হয়? জি, আপনাকে ধন্যবাদ। দেশবাসীকে নতুন বছর আসছে, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং 2024 সাল অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বছর, এবং এই অঞ্চলের গণমানুষের যে সংগ্রাম, হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসে আমরা যেরকম 1905 দেখি, 1906 দেখি, 1911 দেখি, তারপর 1947 দেখি, 1757 দেখি এবং 1971 দেখি, 2024ও কিন্তু এরকম একটি বছর এবং 36 জুলাই এরকম একটি তারিখ। এটা আগামী 100 বছর, 200 বছর, 500 বছরের ইতিহাসে হয়তো লিখিত থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ফেসিবাদকে আমরা, বাবুল ভাই হয়তো এগ্রি করবেন, আমরা সরাতেই পারবো না ভাবছিলাম, সেই ফেসিবাদকে সরানোর জন্য যে একটা গ্রেটার অ্যালায়েন্স হয়েছে এবং আমাদের ছোট ভাইয়েরা, ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে, এর মাধ্যমে জাতি তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে। এই যে ঐক্য, এটাও আমাদের জাতির ইতিহাসে একটা বিরল ঘটনা। একদম A to Z ঐক্য হয়েছে, আদার দেন 14 দল। তো এখানে বড় ধরনের একটা ভূমিকা আছে। আর ঘোষণাপত্রের দাবিটা যে কারণে জরুরি, আপনারা জানেন যে যখন কোনো একটা সরকারের পতন হয় অথবা অভ্যুত্থান হয়, তখন প্রত্যেকটা অংশগ্রহণকারী দল বা মতের লোকদের একটা কমন অবজেক্ট থাকে, যে সবাই চাই যে হাসিনার পতন হোক অথবা ফেসিবাদের পতন হোক, সরকার বিদায় নেক, এই জুলুম এবং জুলুমের অবসান হোক। এই যে চাওয়া, এটাকে আমরা কমন অবজেক্ট বলি লতে, যে সবার একই ইচ্ছা, একই অভিপ্রায় আছে। কিন্তু আমাদের ইন্টেনশনটা কি? প্রত্যেকের ইন্টেনশন কিন্তু ডিফারেন্ট। একজন ক্ষমতায় যেতে চায়, একজন জুলুম থেকে বাঁচতে চায়, একজন বারবার মামলা খাচ্ছে, 100-200 মামলা খাচ্ছে, সে মামলা থেকে বাঁচতে চায়, কেউ কেউ চাকরি পাচ্ছে না, সেই বঞ্চনা থেকে বাঁচতে চায়। তো বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের ক্ষোভের কারণে কিন্তু এই সরকারের বিদায় হয়েছে। এই সবগুলো ক্ষোভ কিন্তু এখনো মানে মানুষের প্রশমিত হয় নাই। 2 নম্বর হলো, এই যে অভ্যুত্থান যখন হয় তখন অনেক ধরনের আইনের লঙ্ঘন হয়। যারা সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, এটা কিন্তু কোয়েশ্চেনেবল ভূমিকা, সেনাবাহিনীকেও কিন্তু এই জন্য বিচার করা যায়। এখানে বিডিআর যে ভূমিকা রেখেছে তাদেরও কিন্তু বিচার করা যায়। ছাত্ররা যারা আন্দোলন করেছে, বিটিভি ভাঙচুর করেছে, মেট্রো রেল যারা আক্রমণ করেছে, রাস্তাঘাট বন্ধ করেছে, ল্যাম্পপোস্ট ভেঙেছে, এটাও কিন্তু বিচারের আওতায় আনা যায়। আমাদের আইনের, যারা বাউল ভাইয়ের আন্দোলন করেছে, আমরাও আন্দোলন করেছি, ছাত্র আন্দোলন করেছে, প্রত্যেকটা রাস্তা ব্লকেট করেছে, এই যে বিভিন্ন ধরনের সংঘাত সংঘর্ষ, এর মাধ্যমে প্রতিবাদ হয়েছে, অভ্যুত্থান হয়েছে, প্রত্যেকটা কিন্তু আমাদের আইনের দৃষ্টিতে একটা অন্যায় হিসাবে চিহ্নিত হবে, যদি না এটাকে রেভুলেশন আকারে আমরা কোনো লিগ্যাল ডকুমেন্ট তৈরি না করি। তো এই জন্য ঘোষণাপত্রটা খুবই জরুরি। যদি এটা না করতে পারি, এই ঘোষণাপত্রের মাধ্যমে যদি এই 2024-এর 36 জুলাইয়ের যে আপনার ঘটনাটা ঘটেছে, তার আগের যে ঘটনাগুলো ঘটেছে, সবগুলোকে যদি আমরা একটা প্রক্লামেশনের আন্ডারে এনে আমরা যদি এটাকে লিগ্যালাইজ না করি, আমরা যদি এটাকে একটা ডকুমেন্ট তৈরি না করি, এটার বৈধতা যদি না দেই, তাহলে ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন আসবে। এবং এই অভ্যুত্থানের সাথে যারা আমরা জড়িত ছিলাম, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এবং ছাত্ররা সবাই কিন্তু এখানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সুতরাং এটা যাতে দাবিও, এটা ন্যায্যতাও, যে অভ্যুত্থানটা হয়েছে
এত বড় ধরনের অভ্যুত্থান, এত ডিসিপ্লিন অভ্যুত্থান এবং এত সার্থক অভ্যুত্থান কিন্তু মানে নিকট অতীতে পৃথিবীর ইতিহাসে নাই, এবং এই কারণেই বাংলাদেশের অভ্যুত্থানটাকে প্রথম ধরা হয়েছে। জি, তো আমি বলবো যে এই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স রেভলিউশন এটা খুবই জরুরি, এটা করা উচিত। এবং এক্ষেত্রে ছাত্ররা যেটা এককভাবে করতে চেয়েছে, আমি মনে করি যে বাবুল ভাইরা সহ সকল রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল মিলে অংশগ্রহণ করে, সামরিক বাহিনী, বেসামরিক যারা কর্মকর্তা আছে, সিভিল সোসাইটি আছে, সবার ঐক্যমতের ভিত্তিতে, সবার মতামতের ভিত্তিতে একটা কনসেনসাস নিয়ে যদি এই প্রক্লেমেশন তৈরি করা হয়, তাহলে এটা টেকসই হবে এবং এটাকে মানুষ ধারণ করবে, স্পিরিটটা মানুষ ধারণ করবে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, গত 50 বছরে বাবুল ভাই যেটা বলেছে, গত 50-53 বছরে এই যে রাজনৈতিক দলগুলো বারবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, একজনকে শাসন থেকে বের করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে এটার কোনো ফলাফল পাওয়া যায় নাই। যদি আমরা কনসেনসাসের ভিত্তিতে কোনো কিছু তৈরি না করি, তাহলে এটার ফলাফল পাওয়া যায় না। আমাদের 72-এর যে সংবিধান, সেই সংবিধান কিন্তু কনসেনসাসের ভিত্তিতে হয় নাই। গণপরিষদের কিছু নির্বাচিত তখনকার সদস্য যারা পাকিস্তানের জন্য নির্বাচিত হয়েছিল, তারা আমাদের সংবিধান তৈরি করেছে এবং এই সংবিধানটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। পরবর্তীতে এটার গণভোটও করে নাই, কনসেনসাসও নেয় নাই। এই কারণে এই সংবিধানটা কখনোই গণমানুষের সংবিধান হিসাবে কার্যকর হয় নাই। তো আমাদের বিরোধী দলীয় নেত্রী যিনি ছিলেন তখন, বেগম খালেদা জিয়া, উনি কিন্তু বলেছিলেন যে এই সংবিধানকে আমি ছুঁড়ে ফেলে দিব। তো এই সংবিধানকে কিন্তু অনেকেই ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে, কিন্তু এটা কনসেনসাসের ভিত্তিতে করতে হবে, একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে করতে হবে। ছাত্ররা যে উদ্যোগটা নিয়েছিল, সরকার এটাকে আমলে নিয়েছে। এখানে উদ্বেগ ছিল অনেক ঘোষণাপত্র নিয়ে। গতকালও ধরেন অনেক ধরনের গুজব ছিল, কেউ বলেছে যে ছাত্ররা 2 দিকে মার্চ করবে, কেউ ক্যান্টনমেন্টের দিকে যাবে। আমি একটু এই প্রসঙ্গটা পরে আসতে চাচ্ছি। আমি বাবুল ভাইয়ের কাছে আবারও ফিরি। বাবুল ভাই অনেকগুলো বিষয় ব্যারিস্টার জোবায়ের বলেছেন, আইনের বিষয়েও সামনে তুলে এনেছেন। সেখানে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য আমরা এগুলো নিয়ে আপনি জানেন, তারা বিভিন্ন বিষয় বলেছে যে সংবিধানকে ছুঁড়ে ফেলা যাবে না বা পরিবর্তন করার যে বিষয়টি ছিল সেটির সাথে তারা একমত নন, এরকম একটি বিষয় বলেছেন। আপনি কিভাবে দেখছেন আসলে এই? প্রথমত বলে নেই, সংবিধান হলো কি? বিধিবদ্ধ কতগুলো নিয়ম কানুন, আইন। জি, একটা সভ্য রাষ্ট্র পরিচালনার জন্য নিয়ম কানুনের জন্য এটাই তো তৈরি হয়। পৃথিবীর সব দেশের সংবিধান যদি আপনি এক করেন, মোর অর লেস আইন কানুন নীতি 80 ভাগ এক। 72 সংবিধানও তাই। হ্যাঁ, এই সংবিধানের মধ্যে কিছু গণতন্ত্রহীন ধারা উপধারা নিশ্চয়ই আছে, এবং এই 15 বছরে তারা ভোটের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, একদলীয় সংসদ করে, পার্লামেন্ট করে যাচ্ছে তাই করেছে। এখানে অনেকগুলো কানাকানুন আমাদের গঠন সংবিধানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নিশ্চয়ই সেগুলো সমর্থনযোগ্য না এবং এগুলো ছুঁড়ে ফেলতেই হবে। এছাড়া তো আপনি সভ্যতা, গণতন্ত্র, আইন, বা মানবাধিকার এগুলো আপনি রক্ষা করতে পারবেন না। তো এখন আপনি বলতে পারবেন যে আমি সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, কিন্তু সংবিধান আপনি আবারও যখন লিখবেন, যদি লিখতে চান, আপনার ওই সংবিধানের মধ্যে যা আছে ওইটাই লিখতে হবে। তাহলে এটা এমন বিএনপি এমন কি ভুল করছে? আমরা বলেছি সংবিধানের যে অগণতান্ত্রিক যে ধারা, স্বৈরতান্ত্রিক যে ধারা, বা একদলীয় শাসন পরিচালনা বা এক ব্যক্তির শাসন, বা কি বলে মানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হবার যে সমস্ত ধারাগুলো, উপধারাগুলো রয়েছে, সেই ধারাগুলো নিশ্চয়ই প্রত্যাহার করতে হবে এবং সেখানে নতুন সংযোগ মানে গণতান্ত্রিক ধারা এবং মানুষের অধিকারের সাথে সম্পৃক্ত যে ধারাগুলো সেখানে সংযুক্ত করতে হবে। এর মধ্যে এমন কোনো বৈপরীত্য নাই। ছুঁড়ে ফেলা বা নতুন করে লেখা বা পরিবর্তন করা, পরিবর্তন তো অবশ্যই হতে হয়, এটা তো সময়ের প্রয়োজনীয় হতে হয়। শুধু এই আওয়ামী লীগ যে অন্যায় ধারাগুলো সংযুক্ত করছে তার বাইরেও আমরা দেখে শুনে বুঝে অগ্রসর হই এবং আমাদের আধুনিকতা, সমাজ, সভ্যতায়, রাষ্ট্রাচারে, জীবনে এর সাথে সাথে সংবিধানও পরিবর্তন করতে হয়। নিশ্চয়ই সংবিধান পরিবর্তন হবে, এখানে ছুঁড়ে ফেলা না ফেলা। জুলাই ঘোষণাপত্রের যে প্রেক্ষাপটটা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণার পরে আপনি দেখেছেন যে সরকারের পক্ষ থেকে সেটা পিক করা হয়েছে। ব্যারিস্টার জোবায়ের বলেছে যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে বসতে। ভালো, নিশ্চয়ই এটা শোনেন, নিশ্চয়ই সরকারের ভুল হয় মানুষের, আমি সরকারকে দোষ দিতে চাই না সব ক্ষেত্রেই। এরা ধরে এদের তো রাষ্ট্রাচারের অভিজ্ঞতা নেই। ব্যক্তিগত জীবনে এক একজন হয়তো স্কলার হতে পারে, এক একটা পেশাভিত্তিক, শ্রেণীভিত্তিক একাডেমিশিয়ান হতে পারেন বা বিশেষ বিষয়ে অভিজ্ঞ হতে পারেন, কিন্তু রাষ্ট্রাচার, রাষ্ট্রনীতি এটা তো ভিন্ন বিষয়, রাজনীতি। তো ওনারা এখন যে জায়গায় আছে এটা তো রাজনীতি এক অর্থে, যদিও তারা রাজনীতি করেন না। তো রাজনীতি তো আপনি একদিনে শিখতে পারবেন না।
আমি 40 বছর এখানে পানি ঘোলা করেছি, আমার যদি কোনো বুদ্ধি মেধা কিছুই না থাকে, আমি তো আপনার চাইতে বেশি জানি। আবার আপনি যে চেয়ারে বসেছেন, এই চেয়ারে আপনি যদি 20 বছর এখানে আপনার শ্রম দিয়ে থাকেন, ঘাম দিয়ে থাকেন, নিশ্চয়ই আপনি আমার সাথে বেশি জানবেন। এই জন্য তো পেশাটাকে ভাগ করা হয়েছে। কেউ রাজনীতি করবেন, কেউ সাংবাদিকতা করবেন, কেউ আইনজীবী হবেন, কেউ ডাক্তার হবেন, কেউ চিকিৎসক হবেন। যার যার কাজ তাকেই করতে হবে। আমাকে যদি আপনার চেয়ারে দেয়, আপনাকে যদি আমার চেয়ারে দেয়, গোলমাল হবে না? অবশ্যই গোলমেলে তো হবেই। সেটাই হচ্ছে, কিন্তু তাদের ইন্টেনশনকে আমি খারাপ বলছি না, হ্যাঁ খারাপভাবে আমি দেখছি না। ওনারা ভুল করছেন, আবার সেটা শুধরে নিচ্ছেন, আলোচনা করছেন। একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনার যার যার কাজ তাকে আপনি করতে দেন, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিতে হবে। এবং দেশের ভালো মন্দর দায়িত্ব আপনার একার না, আমারও আছে, সকলের আছে। আমরা যদি বাংলাদেশে, এই জন্যই আমরা বলি যে সবার আগে বাংলাদেশ, সেটা আমরা ঐক্যমত্যের ভিত্তিতে করব। আপনি সংস্কারের কথা বলেন, কি বলে আপনার এই প্রোক্লেমেশনের কথা বলেন, যাই বলেন, হ্যাঁ ছাত্ররা হটকারিতা করতে পারে, তারা তাদের বুদ্ধি, বয়স, বাস্তবতা, হ্যাঁ অভিজ্ঞতা, এর একটা গুরুত্ব আছে তো, বা পার্থক্য তো আছে। তো নিশ্চয়ই ওনারা যেটা বলেছেন যে হটকারিতার ব্যাখ্যাটা দিলে ভালো হয়, কারণ এটা অনেক সময় নেতিবাচক ভাবে, খুব নেতিবাচক দেয়া হয়, দেখা হয় হটকারিতা। হ্যাঁ, ছাত্ররা হটকারিতা করতে পারে, এই ওয়ার্ডটা তো আপনি বলেছেন, এটা অনেক সময় খুব খুব বেশি নেতিবাচক ভাবে দেখা হয়। এই হটকারিতা আপনি ওইভাবে নেতিবাচক ভাবে দেখবেন কেন? বয়সের সাথে তো হটকারিতা শব্দটা যায়, নেগেটিভ যে সব অর্থে, নট দ্যাট। হটকারিতা হয়েছে, হয়নি তা তো না, নানান ক্ষেত্রে নানান জায়গায় নানান ভাবেই হচ্ছে। এবং অদক্ষতা, অপরিপক্কতা, এগুলো তো আমরা দেখছি, হ্যাঁ অনেক ক্ষেত্রেই দেখছি। এবং মানে একটা দুর্বলতম রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থাও আমরা দেখছি। হ্যাঁ, সেই বাস্তবতায় নিশ্চয়ই আমরা রাজনৈতিক দল, কখনো কখনো এটাও দেখেছি রাজনৈতিক দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে, হ্যাঁ মারাত্মকভাবে, হ্যাঁ নেতিবাচক অর্থে। ওইটাকে আপনি নেতিবাচক, হটকারিতা তো হতেই পারে, আমরাও হটকারিতা আচরণ করি। ব্যারিস্টার জোবায়ের যেভাবে বললেন যে একটা এই যে ঘোষণাপত্রে যে বিষয়গুলো আইনের আওতায় এনে এই বিষয়গুলো আমার চাইতে ভালো করার দরকার, আইনের বিষয়ে উনি নিশ্চয়ই আমার চাইতে ভালো বুঝবেন। হ্যাঁ, তবে ঘোষণাপত্রের কথা হঠাৎ করে 5.5 মাস পরে, 5 মাস পরে কি কারণে আসলো আমি জানি না। তাহলে এই যে কারণেই আসুক, সেটার যদি যৌক্তিকতা থাকে, হ্যাঁ অসুবিধা নাই, এটা নিয়ে এত আমি বিরোধিতা করিনি। না, যৌক্তিকতা থাকলে সেটা আপনারা রাজনৈতিক দল থেকে আসলো না কেন? সেটা যারা স্টেক হোল্ডার আছে, শ্রেণী পেশা আছে, বৈষম্যবিরোধী ছাত্র আছে, সরকার আছে, রাজনৈতিক দল আছে, রাজনৈতিক শক্তি আছে, সমাজের অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, সকলে মিলে আলোচনা করবেন। যদি প্রয়োজন মনে করেন তো হবে, নিশ্চয় ঐক্যমতের ভিত্তিতে হলে তো ভালো, সবচাইতে ভালো। এর চাইতে তো অন্য কোনো কিছু হতে পারে না। আমি সে একটা প্রশ্ন আপনার কাছেও স্পষ্ট জানতে চাইবো, এবং জোবায়ের আহমেদ ভূঁইয়া, আপনি আইনজীবী হলেও আপনি রাজনৈতিক দলের একজন নেতা কর্মী, যে ছাত্রদের পক্ষ থেকে এই বিষয়টি আসলো যে এটি দরকার, আইনেতেও ছাত্রদের পক্ষ থেকে আসলো যে ঠিক আছে, সেই আনসারদের প্রতিহত করতে হবে, যারা গিয়েছিল তার মধ্যে খুঁজে পেয়েছে আনসার লীগ। আপনারা রাজনৈতিক বিদরা তাহলে এই বিষয়গুলো 5 মাসেও কেন ভাবেন নাই? এই যে 5 মাস চলে যাচ্ছে, যে এগুলো করা দরকার, আপনারা প্রস্তাবনাও কেন দেননি? দেখুন, আমরা 5 আগস্ট থেকেই এই ঘোষণাপত্রের কথা বলছি। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে বলেছি, সরকারকে বলেছি, ছাত্রদেরকেও বলেছি। আমরা বিএনপির নেতাদের সাথে যখন কথা হয়েছে তখনও আমরা আলোচনা করেছি, এগুলো করি নাই তা না, নিশ্চয়ই ওনারাও আলোচনা করেছেন যে একটা ডকুমেন্ট হওয়া দরকার। এই ডকুমেন্টটা হওয়া দরকার যারা সরকারে আছেন তাদের জন্য আরও বেশি, কারণ তারা কোন অধিকার বলে এই ক্ষমতা নিলেন, এটা কিন্তু কোশ্চেন আসবে, আজকে হোক কালকে হোক, এবং এই ক্ষমতা চিরস্থায়ী হবে না। এবং এই কারণে আমাদের জন্যও দরকার, সরকারের জন্যও দরকার, জাতির জন্য একটা ইতিহাসের মনুমেন্ট হিসেবে একটা আপনার স্মারক থাকা দরকার। তাহলে রাজনীতিবিদরা আপনারা যেটা করা দরকার ছিল বলে মনে করছেন, সেটা আপনারা এই 5 মাস, আমরা বলেছি, আমাদের স্পেশালি ব্যারিস্টার ফুয়াদ, আমাদের আরেকজন জয়েন্ট সেক্রেটারি, উনি কিন্তু প্রচুর টকশোতে বলেছেন, আমরা বলেছি, আমরা কিন্তু সংবাদ সম্মেলনও করেছি। ছাত্ররাও এটা গুরুত্ব উপলব্ধি করতে পারে নাই, উনি বলেছেন অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, ছাত্ররা এটাকে কনভিন্স ছিল না হয়তো, কিন্তু এখন যখন দেখছে যে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা হচ্ছে এবং প্রশাসন অকার্যকর কিছুটা কোথাও কোথাও হওয়ার উপক্রম আছে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে এখানে তো মানে ওই সময় যে কমন অবজেক্টটা নিয়ে সবাই আন্দোলন করেছে, এখন কিন্তু প্রত্যেকের যে চাহিদা আছে, প্রত্যেকের যে ইন্টারেস্ট আছে, এটা কিন্তু ডিফারেন্ট। বাউল ভাইয়ের ইন্টারেস্ট একরকম, আমার ইন্টারেস্ট আর একরকম। বাউল ভাই চাইবে যে 300 আসনে নির্বাচিত হইতে, আমি চাইবো এখান থেকে কিছু আসন যাতে দখল করতে পারি, ছাত্ররা চাইবে এখানে একটা স্টেক নিতে, জামাত আছে, জামাত চাইবে কিছু একটা স্টেক নিতে,
থার্ড পার্টি অনেক আছে, আমাদের বন্ধুরা আছে, বন্ধু রাষ্ট্র আছে, প্রত্যেকের কিন্তু একটা স্টেক আছে, ইন্টারেস্ট আছে, এবং এগুলো ফাইট কিন্তু হচ্ছে, হয়তো সামনে দেখতে পাচ্ছি না, এগুলোর ব্যাকগ্রাউন্ডে অনেক ফাইট হচ্ছে। জি। তো এগুলোর ভিত্তিতে এখন ছাত্ররা হয়তো উপলব্ধি করেছে যে তারা একটা রিস্কে পড়বে, এবং তারা এই দাবিটা নিয়ে আসছে। তাদের দাবি যৌক্তিক, কিন্তু তারা এককভাবে যেভাবে দাবিটা নিয়ে আসছে এটা না হয়ে এখন সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা ভালো। দাবিটা তো কেউ না কেউ তুলবেই, এটার সাথে একমত হবে। তবে যদি তারা একা এগিয়ে যেত তাহলে আমি মনে করি যে এটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ছাত্রদের একটা মুখোমুখি অবস্থান তৈরি হইতো। সরকারের যে পদক্ষেপ নিয়েছে দেরিতে হলেও এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে, এবং আমরা যারা রাজনৈতিক দল আছি তাদের জন্য এটা একটা কমফোর্ট জোন। বাউল ভাই, আপনার কাছে ফিরি। আমরা আবারও সেই জুলাই যে ঘোষণা, জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, সেখানেই যাই। আজকে জানেন যে আপনি তাদের যে ঘোষণাপত্র ছিল সেটির বদলে তারা মার্চ ফর ইউনিটি করেছে। তারা ঘোষণা করেছে যেটি 15 দিনের জন্য তারা সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে, নাহলে 15 জানুয়ারি তারা আবার তাদের ঘোষণা নিয়ে আসবেন। এর মাঝে আপনি দেখেছেন যে তাদের খুলনা অঞ্চলে, সেখানে বাগেরহাটে তাদের বহরের উপরে আক্রমণ করেছে, এবং সেটি যারা আওয়ামী লীগ কিংবা যুবলীগ ছাত্রলীগের ব্যানারে এটি মোটামুটি এসছে। তো এই যে যেখানে আপনারা সবাই সম্মিলিতভাবে একটা মত যে হ্যাঁ ফ্যাসিজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এই অবস্থায় প্রকাশ্যে এই যে এভাবে এসে হামলা করা এবং আহত করা কিভাবে দেখছেন? ফ্যাসিস্টকে আপনি অত দুর্বল ভাবলে হবে না। আপনি একাই ফ্যাসিস্টকে দমন করে ফেলবেন, এই ধরনের মানসিকতা বা রাজনৈতিক নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার ঘটনাও আমরা দেখেছি। আমি কেন বললাম হঠকারিতা সবসময় নেগেটিভ অর্থে না, না বুঝে যে ঘটনা হয় ওটি হলো হঠকারিতা। ষড়যন্ত্র নেগেটিভ শব্দ বা নেতিবাচক শব্দ, এটাকে আপনি নেতিবাচক বলতে পারেন না, বাংলা আবিধানিক যে ব্যাপার। আমি নিয়েছি তা বলি না, যারা ভুল করে, আমরাও আমাদের জীবনেও হঠকারিতা আছে, আমাদের জীবনেও, মানে না বুঝে কোনো ঘটনা ঘটানো, হ্যাঁ, মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোটাকে হঠকারিতা বলে। তো এটা তো হতে পারে বয়স, আমি যেটা বুঝবো আমার বাচ্চা ছেলে সে তাই বুঝবে, হ্যাঁ, বা এরা তো আমাদের সন্তানের বয়সী, তারা তো বুঝবেন না। তাদেরকে যারা পরিচালনা করছেন বা তাদের মাথার উপরে যারা আছেন, তাদের সাথে যারা অন্তরঙ্গ আছেন, তারা তাদেরকে বুদ্ধি এবং পরামর্শ দিতে হবে। আপনি একটা সংকটের মধ্যে আপনি আছি, এটা তো অস্বীকার করবার উপায় নেই। নানান ধরনের সংকট, 5ই অক্টোবরের পর থেকে এই সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকট শুধু আপনার একার সংকট, আপনি যদি মনে করেন নট দ্যাট, শুধু বৈষম্যবিরোধী ছাত্রদের সংকট না, এই সংকট তো আমারও, এই সংকট তো বাংলাদেশেরও। কারণ ষড়যন্ত্র শুধু বাংলাদেশকে নিয়েই কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। একটা আধিপত্যবাদী শক্তি আমাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে প্রতিনিয়ত, নাগিনীর মতো, হ্যাঁ, দেশকে বিভক্ত করবার, সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি তৈরি করবার, নানান ধরনের অভ্যুত্থান পরিস্থিতি তৈরি করবার। এই মুহূর্তে কাজটা কি? এই মুহূর্তে কাজটা তো আমাদের জাতীয় ঐক্য, নাকি? তো সেখানে যদি কাদা ছোড়াছুড়ি আমরা করি, এই বিপ্লব আমি একা করেছি, এটা আমি করব, এটা করছি, বা বিএনপিকে রাজনৈতিক নেতৃত্বকে আপনি তাচ্ছিল্য করছেন, আপনি তো রাজনীতির বাইরে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি ধরে নিলাম আপনি 2 বছর চালাবেন, 3 বছর চালাবেন, 5 বছর চালাবেন, 6 বছর চালাবেন, হ্যাঁ চালাবেন, তারপর তো আপনার রাজনৈতিক নেতৃত্বের কাছেই আসতে হবে। রাজনৈতিক নেতৃত্বের অনেক ব্যর্থতা আছে, ভুল আছে, আবার রাজনৈতিক নেতৃত্ব যে আত্মত্যাগ করেছে, স্যাক্রিফাইস করেছে অনেক, এই স্যাক্রিফাইস আপনি করেননি, হ্যাঁ, ধারে কাছেও আপনি যাননি। হ্যাঁ, রাজনৈতিক নেতৃত্বের কারণেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের কারণেই 90 এসেছে, এবং এই যে জুলাই অভ্যুত্থান, রাজনৈতিক নেতৃত্বের কারণে আমরা সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করেছি, রাজনৈতিক নেতৃত্বের কারণে নারী শিক্ষার প্রসার হয়েছে বাংলাদেশে, তৃতীয় বিশ্বের একটা দেশ। এখন এই এত নানান ধরনের অনেকগুলো সূচকে আমরা তো পৃথিবীর, এবং এইগুলো সমস্ত সরকারের অবদান আছে এখানে, ইভেন কেউ সামরিক স্বৈরাচার হুসেন মোহাম্মদের সাথেও আছে, বাই রোটেশন আমরা করেছি, আমরা গ্রামীণ জনপদে নগরায়নের দিকে গিয়েছি। এর মধ্যে আবার গণতন্ত্রের আমাদের ব্যর্থতা আছে, নানান ধরনের ত্রুটি বিস্মৃত আছে, অনিয়ম আছে, হ্যাঁ, প্রশাসন যন্ত্রে, এই সব মিলে। কিন্তু সবাইকে যদি কাউকে আপনি হেয় করতে চান বা ছোট করতে চান, মানে উদ্দেশ্যমূলকভাবে, সেটা দুর্ভাগ্যজনক হয়ে যাবে। এখন যে বাস্তবতা, এই বাস্তবতা হলো কি, হ্যাঁ ঠিক আছে, প্রোক্লেমেশন বা তাদের একটা মানে কি বলে ঘোষণাপত্র, হ্যাঁ ঘোষণাপত্র, এটা দরকার আছে, এটা দরকার থাকতে পারে বা আছে, বা সকল রাজনৈতিক নেতৃত্ব মিলে, বৈষম্যবিরোধী ছাত্ররা মিলে করতেই পারে, করুক। এখন মানে এই নির্বাচনের সাথে সংস্কারকে কনফ্লিক্ট তৈরি করানো, বা আমরাই করেছি, এই যে মুক্তিযুদ্ধের মালিকানার মতো একক মালিকানা নেওয়ার যে বাস্তবতা, বা শুধু আমরা আর শিবির করেছি, ছাত্র শিবির। কালকে দেখলাম সার্জিস আলম বলেছে যে শিবিরের ভূমিকা, কিন্তু এখানে যে ছাত্রদলের 143 জন শহীদ হয়ে গেল, সেকেন্ড শহীদ একজন, এবং এত মানুষ জীবন দিল, এবং এই যে ফ্যাসিবাদকে যে আমরা ধাক্কায় 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 এই 15 বছরে
কি আত্মত্যাগ করেছি এটা বলবা না। এই আন্দোলনেও রাতের পর রাত ঘুমাইতে পারিনি, রাতের পর রাত ফজরের আজান পর্যন্ত জেগে আছি, মোটিভেশন করা, লেখা, বলা, যোগাযোগ করা, আর আরেকদিকে আতঙ্ক। এই যে দুর্বিষহ বাস্তবতা, এটা তো আমাদের জীবন। আমাদের ডাইনে থেকে বাইরে থেকে অসংখ্য সহযোদ্ধা শহীদ হয়ে গেছে, অসংখ্য সহযোদ্ধা গুম হয়ে গেছে, তাদের পরিবারের দিকে তাকাতে পারি না। এগুলা করে করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে হাসিনাকে আমরা একটা কোণঠাসা অবস্থায় নিয়েছি। এটা সত্য যে আমরা একেবারে খাদে ফেলতে পারিনি। তারপরে আপনি আমি সবাই মিলে যখন ধাক্কা দিচ্ছি, সে খাদে পড়েছে। তাহলে এই আন্দোলনের ওনারশিপ যদি আপনি বলেন আপনি একা করেছেন, আপনার অর্জন শুধুমাত্র, আর কারো কোনো ভূমিকা নাই, অবদান নাই, এটা তো দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ যেটা মুক্তিযুদ্ধ নিয়ে করেছে এবং যা আবার তাই হয়েছে, জাতিকে তারা বিভক্ত করেছে। আমরা মনে করি এই আন্দোলন সকলের, অবশ্যই ছাত্ররা আমাদের মাথার মুকুট। সবচাইতে ভালো হইতো তারা এই আন্দোলনের, মানে ছাত্র তো ছাত্রই, তারা এই আন্দোলনের বিজয়ের পরে, ঠিক আছে, প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমাদের একটা সরকার হয়েছে, এই সরকারকে সহযোগিতা করে, তাদেরকে চাপের মধ্যে রাখা, এবং পরবর্তী যে সরকার আসবে তাহলে তারা অবশ্যই মাথার মুকুট হয়ে থাকতে পারো। 90-এর গণঅভ্যুত্থানে যারা ছাত্ররা, মূলত রাজনৈতিক শক্তি তো আছেই, ছাত্ররা ডাকসুর নেতৃত্বে কিন্তু বেসিক্যালি এরশাদের সর্বশেষ যে মানে আঘাতটা হয়েছিল, কিন্তু কোনো ডাকসুর কোনো নেতা তো বলে নাই যে ভাই আমরা এই আন্দোলন সফল করেছি, আমরা এরশাদকে পতন করেছি, আমাদের কথা মতো দেশ চলতে হবে, আমরা চালাইতে হবে, আমাদের এটা হইতে হবে, আমাদের ওটা হইতে হবে। নট দ্যাট, এটা অনুচিত। ছাত্ররা, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আমরাও ছাত্র ছিলাম, আমাদের দলেরও ছাত্র আছে, আমাদের দলেও হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ আছে। এখন আপনি যদি বলেন যে আপনার বেশি তরুণ, আমার বেশি তরুণ, আপনি কি এটা অস্বীকার করবেন? ওই সময়ে 5ই আগস্টের আগে তাদের ডাকে যত হাজার হাজার লক্ষ লক্ষ আবাল বৃদ্ধ বনিতা তরুণ রাজনীতিক চলে আসছিল, আজকে কি তাই এসছে? আসেনি তো। আজকে এটা তো সত্য, এটা তো সত্য। সেই জন্য সময়, বাস্তবতা, পরিবেশ এবং আপনার অ্যাক্টিভিটিস, এটা আপনাকে খেয়াল রাখতে হবে নিশ্চিতভাবে। জি জোবায়ের আহমেদ ভূঁইয়া, এই প্রশ্নের আসলে একটু উত্তর আপনার কাছে চাচ্ছি এই কারণে, সেটি হচ্ছে যে অনেকে মনে করেন, আমি বলছি না যে আপনার, অনেকে মনে করেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তাদের সাথে আপনার পার্টির কিংবা আপনাদের সম্পর্কটা একটু গভীর। সেটা হয়তো আমি এক্ষেত্রে ছাত্রদের পরামর্শ দিতে পারেন না, যাদের সাথে সম্পর্ক আছে। আপনারা কি ছাত্রদেরকে পরামর্শ দিতে আসলে পারছেন না, তারা নিচ্ছে না? এই যে সবার স্টেক হোল্ডার, সবার আছে এখানে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তারা স্বীকারও করেছে বিভিন্ন সময় ঐক্যবদ্ধ যে প্রোগ্রামগুলোতে। আপনি শুনছিলেন বাবুল ভাই বেশ কিছু বিষয় বলেছে। জি ধন্যবাদ। বেসিক্যালি আমাদের সম্পর্ক অবশ্যই আছে। আমরা যেহেতু বাবুল ভাইদের চেয়ে আরেকটু তরুণ, আমরা নতুন দল, ছাত্র নতুন উদ্যোগ নিয়েছে, তাদের সাথে বেশি সম্পৃক্ত ছিলাম, আছি। এবং এই ছাত্ররা যে শুধুমাত্র এবি পার্টির সাথে সম্পৃক্ত বা অন্যদের সাথে না, তা না, পার্টি না, ব্যক্তি আপনাদের সাথে হয়তো, ব্যক্তি আমাদের সাথে অনেক সম্পৃক্ত, ঠিক আছে। কিন্তু এই যে সরকার বা এই যে আন্দোলনটা হয়েছে, অভ্যুত্থানটা হয়েছে, প্রত্যেকটা উদ্যোগের সাথে ছাত্রদের সকল বিরোধী দলের কিন্তু সম্মতি ছিল, সাপোর্ট ছিল। বাবুল ভাই রাইটলি বলেছে, সবার এখানে অবদান আছে, হিস্ট্রি আছে, হিস্ট্রি অফ স্ট্রাগল আছে। এখন দেখেন 2018 সালে যে স্কুল ছাত্রদের মুভমেন্ট হলো, সেখানে কিন্তু বিএনপি সহ সবাই আমরা সাপোর্ট করেছি, এবং সেই স্কুল ছাত্র আন্দোলনের জন্য আমি আমার জেল খাটতে হয়েছে। আমির খসরু মাহমুদের যে মামলা, একই মামলা আমি জেল খাটছি, এবং আমাকে বলা হয়েছে যে আমি তাদেরকে ফাইন্যান্স করেছি। আমার কাছে ছাত্ররা রিচ আউট করতে পারে নাই, টাকাও চায় নাই, টাকা পয়সা চায় নাই। যদি চাইতো আমি দিতাম, আমি পুলিশকে এটাই বলেছি, ডিবিকে এটাই বলছি যে যদি ছাত্র আমার কাছে টাকা চাইতো আমি অবশ্যই দিতাম, কিন্তু আমাকে চায় নাই। তারপর ওই মামলায় আমাকে দিয়েছে। তো এই যে ছাত্রদের সাথে কানেকশন আমাদের অনেক গভীর, এটা আমাদের না, শুধু বিএনপিরও নিশ্চয়ই কানেকশন আছে। তো ছাত্ররা হঠকারিতার যে প্রশ্নটা আসছে, যারা ইয়াং, যারা অভ্যুত্থান করে, তারা প্রত্যেকে হঠকারী, এবং আমাদের আত্মীয় স্বজনের জায়গায় কিন্তু আমরা হঠকারী সবাই। শহীদুল আলম বাবুল ভাইকে নিশ্চয়ই তার অনেক আত্মীয় স্বজন বলছে যে এই আওয়ামী লীগের আমলে, ফেসিবাদের আমলে তোমরা অনেক সাবধানে কথা বলতে হবে, এত পলিটিক্স করা দরকার নাই, তোমরা আর পারবা না, যা করতেছে হঠকারী। 28 তারিখের কর্মসূচি অনেকে হঠকারী বলে। সো প্রত্যেক জায়গায় কিন্তু হটকারিতা আছে। এই যে স্কুল ছাত্র আন্দোলন করেছে, আপনি হটকারিতা বলতে পারবেন, কিন্তু এটার যে হটকারিতাকে সে খুব পজিটিভলি পজিটিভ, আর আপনি বলতেছেন নেগেটিভ। না, আমি বলি না, আমি বলেছি আমাদের দর্শকদের অনেকের মাঝে হটকারী বলতে নেগেটিভ। এখন এক একজন এক এক ভাবে বলে। এখন ধরেন ফরদ ভাই যখন বলছে ছাত্রলীগকে গাছে পিলারে বাইরে পিটাইতে হবে, মানে হাসিনার শাসন আমলে, তখন সবাই বলছে এই লোকটা একটা হটকারী। তো এখন তো এই ছাত্ররা তো সাহস পেয়েছে কোথায়? সাহস তো আমরা যদি সাহস না দিতাম তাহলে পাইতো না। তো ছাত্রদের বৈশিষ্ট্য, তরুণদের বৈশিষ্ট্য, তারা সাহসী হবে আমাদের চেয়ে, এবং তারা তাদের সাহস দেখিয়েছে। এটাকে হটকারিতা যেহেতু নেগেটিভলি দেখা হয়, আমরা হটকারিতা না বলি,
এই অভ্যুত্থানের পিছনে তাদের হঠকারিতা যদি বলেন, তাদের হঠকারিতার কারণে আমরা সফল হয়েছি। সুতরাং এই হঠকারিতা দরকার ছিল। আর এই সরকার যখন গঠন হয়েছে সকল দলের কনসেনসাসের ভিত্তিতে হয়েছে। যখন সরকার শপথ নেয় তখন প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিল, সাধারণ মানুষ এটাকে সমর্থন করেছে। সো এই যে পরিবর্তনটা আসছে এটা কিন্তু একটা মানে গণসমর্থন আছে, অ্যাটলিস্ট ৭২-এর সংবিধানের চেয়ে বেশি আপনার গণসমর্থন আছে এই চেঞ্জের। দ্বিতীয়ত যেটা আপনি যেটা বলেছেন যে এখন গাইড করতে পারছি না কেন, অবশ্যই গাইড করছি। যখন আন্দোলন হচ্ছে তখন আমরা আমাদের 10 জন লয়ার একসাথে বলেছি যে আমরা যত আইনি সহায়তা লাগে আমরা দিব, ডাক্তাররা বলেছে চিকিৎসা দিবে। এই ধরনের বিভিন্ন দল থেকেও কিন্তু অনেক সাপোর্ট দিয়েছে, ছাত্ররা সবার সাপোর্ট পেয়ে তারা কিন্তু আন্দোলনটা সফল করেছে। একক অর্জনের কথা বাবুল ভাই, একক অর্জনের কথা আমরা সবসময় বলেছি যে ছাত্রদের যে অর্জন তাদের ভূমিকাটা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং ছাত্রদেরকে গায়ে যখন হাত দেয়, আমাদের সন্তানদের গায়ে যখন হাত দেয় তখন আমরা যে পরিমাণ ক্রেজি হই, এটা কিন্তু বাবুল ভাইয়ের গায়ে হাত দিলে বা আমাকে যখন জেলে নিয়ে গেছে আমার আমার সোসাইটি কিন্তু এত ক্রেজি হয় নাই। তো এই ছাত্রদেরকে সবসময় 90-এর আন্দোলন এই জন্যই সফল হয়েছে। ছাত্রদের গায়ে যখন হাত দেয়, সন্তানদের গায়ে যখন হাত দেয়, শিশুদেরকে যখন গুলি করে, ছাত্রকে যখন গুলি করে, যে ইমোশন তৈরি হয় আমাদের রাজনৈতিক কর্মীর বেলায় তা হয় এটা হয় না। মনে করা হয় যে আপনারা আসলে মাইর খাবেন, মনে করে যে আমরা মনে হয় ক্ষমতার জন্য, বলে তো অনেকে এক্স্যাক্টলি ক্ষমতার জন্য। হ্যাঁ, কিন্তু ওদেরকে মনে করছে ওরা ক্ষমতার জন্য না। এখন আবার কেউ কেউ মনে করছে যে দৌড়াও দিকে ক্ষমতা খুঁজে। তো এই ছাত্ররা যে হয়তো টার্গেটটা তাই ছিল না। এই ছাত্ররা তরুণরা যে পরিমাণ অপরিসীম সাহস দেখিয়েছে, যে রক্ত দিয়েছে, এটা বিরল ঘটনা। কিন্তু বাবুল ভাইয়ের যে বিষয়টি বলেছেন যে অনেকে ছাত্রদের মধ্যে একক অর্জন বলে দাবি করে, যেটি আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাকে দাবি করতে, এই উদাহরণটা কিন্তু কেউ যদি একক অর্জন বলে এটা সঠিক না, এবং যদি বলে তাহলে মানে এটা কাইন্ড অফ ফেসিবাদও এটা এইভাবেই আসে। আমি মনে করি যে একক অর্জন না, ছাত্রদের অর্জন অনেক বেশি, ছাত্রদের গুরুত্ব অনেক বেশি, তাদের ভূমিকা অগ্রগামী, কিন্তু এখানে তাদের অর্জনের সাথে আমাদের সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ, যারা একদম রিক্সাওয়ালা থেকে শ্রমিক যারা মারা গিয়েছে, তাদের প্রত্যেকের অবদান আছে। যারা এখন পঙ্গু আছে, যারা শহীদ আছে, যাদের চোখ হারিয়েছে, তাদের প্রত্যেকের অবদান আছে। যাদের সন্তান হারিয়েছে, পিতা হারিয়েছে, তাদের প্রত্যেকের অবদান আছে। এটা রাজনৈতিক দল হোক, তার বাইরে হোক। আমি মনে করি যে এই অর্জনটা 24-এর পুরো জাতির অর্জন এবং জাতির সংগ্রামের ফসল। জি, শহীদ ইসলাম বাবুল, আপনার কাছে আমি আসি। সেই আপনি হয়তো বলেছেন যে তাদের বিভিন্ন বক্তব্যে কষ্ট থাকতে পারে, কিন্তু সেই কষ্টের জায়গাটায় নিশ্চয়ই ফ্যাসিবাদের দোসরদের হাতে তাদের মার খেলে, সেই মার খেয়েছে, খাওয়ার পরে আপনারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন, কিংবা আপনারা কোনো কর্মসূচি করবেন এই যে তারা তাদের হাতে তাদের উপর আক্রমণ করলো? কোথায় কি আক্রমণ হয়েছে? কেউই আক্রমণকে সমর্থন করে না। আমরা কি সমর্থন করেছি? আর ভাই, আমার নেতাকর্মী যে বছর বছর হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের খেয়েছে, দেশান্তরী হয়েছে, আপনি করেছেন? আপনি করেননি। আপনি এটা যে মানে সমর্থন করেন না বা এর নিন্দা করেন, এটাও তো সমর্থন। সবসময় যে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে সকল ঘটনায়, এটা তো না। নিশ্চয়ই তারা প্রতিবাদ করবে, আমরা সেটা সমর্থন করবো। কারোর উপর কেউ আঘাত করবে, এই রাজনীতি বাংলাদেশ থেকে বিদূরিত হোক, এই জন্যই তো আমাদের লড়াই, এই জন্যই তো আমাদের সংগ্রাম। কারণ বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে প্রতিদিন ঘটনা ঘটছে, কেউ কারোর উপর আঘাত করছে না করছে, এর জন্য জাতীয়ভাবে আপনার আমি রাস্তায় নেমে প্রতিবাদ করলে তো মানে এটা সম্ভব হবে না, এটা বাস্তবতা। জি বাবুল ভাই, গোপালগঞ্জ কিংবা বাগেরহাট, গোপালগঞ্জ আছে, আপনি এই যে আপনি যে প্রশ্নটা করলেন, আমি যদি প্রশ্ন করি, তার উপর তো আঘাত করছে। গোপালগঞ্জে যে আমার মানুষকে মেরে ফেললো আঘাত করে, আপনি কি প্রতিবাদ করেছেন? আমি যদি এই প্রশ্ন করি, এর জন্য আপনি আপনাকে আমি দোষ দিচ্ছি না, আপনাকে আমি দোষ দিচ্ছি না, আপনি সাপোর্ট করবেন না, এটা আমি জানি। আমার কাজ আমাকেই করতে হবে। জি না, আমার প্রশ্নটা যেটা ছিল সেটি হচ্ছে যে ওইগুলো তো বাংলাদেশের বাইরে না, এবং ওই সব এলাকায় কিন্তু বিএনপিরও এমপি বিভিন্ন সময় ছিল, সাংগঠনিক শক্তি। আপনি কৃষক দলের সেক্রেটারি, আপনারও নিশ্চয়ই সংগঠন আছে। তো সেইখানে কি দুর্বলতম জায়গাটা এত বেশি দুর্বল, কিংবা তারা আসলে এই ফ্যাসিবাদদের দোসর বলেন বা আওয়ামী লীগের প্রতি এত প্রীতি কেন? আপনারা কেন সেখানটায় যেতে পারছেন না? শোনেন, এটাকে তারা একটা নিজস্ব জন্মভূমি স্থান মনে করে, বৈষম্য করেছে, উন্নয়ন করেছে, চাকরি দিয়েছে। আপনি জানেন ওই বিশেষ জেলা, সেই জেলা থেকে অন্যায়ভাবে ঢাকায় এনে ধামরাই দেখায়, মানিকগঞ্জ দেখায়, শয়ে শয়ে হাজার হাজার মানুষকে চাকরি দেওয়া হয়েছে, ঘরে 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 উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। ফরিদপুরকে বঞ্চিত করে, হ্যাঁ, একমাত্র গোপালগঞ্জে করা যাচ্ছে না, সেই কারণে ফরিদপুরকে বিভাগ করা হয় নাই, সিটি কর্পোরেশন করা হয় নাই, অনেকগুলা।
তো তারা তো সেটা করতেই পারে। সমস্ত বাংলাদেশকে শুষে শুষে আপনি যদি একটা বিশেষ অঞ্চলকে আপনি প্রাধান্য দেন, সেখানে উন্নয়ন করে, তারা তো বুঝে বা অবুঝে তারা ওই দলকে সাপোর্ট করতেই পারে। তার মানে সবাই যেটা সাপোর্ট করে সেটা না, এইখানেই সরকারের ব্যর্থতা। হ্যাঁ, এটা আর ব্যক্তিভেদে দলে আর দলে আপনি সংঘাত, একজনকে আরেকজনকে পিটাবেন, নিপীড়ন করবেন, করবেন, এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। এখানে রাষ্ট্রের কাজ আছে, সরকারের কাজ আছে, যে তারা এই বিষয়গুলো, যে কেন তারা এই ধরনের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা বারবার করছে, বা কেন এইভাবে মানে এখনো তারা ওই 5ই আগস্টের আগের বাস্তবতা মনে করছে। এই দায়িত্ব কিন্তু সরকার এবং রাষ্ট্রের। রাষ্ট্রযন্ত্রের চাইতে শক্তিশালী কেউ না। এটা যদি আপনি আমাকে রাজনৈতিক দল হিসেবে দেন যে আমি ওকে শায়েস্তা করি না, তখন নৈরাজ্য আরো বাড়বে, বিশৃঙ্খলা আরো বাড়বে। আমি এই প্রসঙ্গটাই একটু আসি। আমরা জানি যে 5 আগস্টের পরে খুব সম্ভবত স্বেচ্ছাসেবক দলের একজন কর্মীকেই গোপালগঞ্জে কিন্তু শহীদ করে হত্যা করা হয়েছে, এবং আজকেও দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই অঞ্চলটা নিয়ে বাবুল ভাই যেটা বললেন, আপনাদের পর্যবেক্ষণ কি? তাহলে সেই সব এলাকায় কি করে আপনারা যাবেন, কি করে আগামী ভোট চাইবেন? তাহলে এটাই বলছি যে 5 আগস্টের পরে আগের ঘটনাটার কি বিচার হয়েছে কিনা, অপরাধীদের ধরা হয়েছে কিনা? এখন দেখেন, মানে প্রশ্নটা এই জায়গায়, কেন একটা ঘোষণাপত্র দরকার, কেন একটা শাসনতান্ত্রিক পরিবর্তন দরকার? এটা এই জন্য দরকার, কারণ হলো 5 আগস্টের পরেও যে দেশটা আগের জায়গায় নাই, এটা বোঝানোর জন্য আপনার একটা ডকুমেন্টেশন দরকার, একটা চেঞ্জ দরকার। যারা আগের মতোই সবকিছু চলবে, আগের মতোই দুর্নীতি চলবে, আগের মতোই বাণিজ্য চলবে, আগের মতোই আপনার দখল বাণিজ্য চলবে, আগের মতোই ধরেন টেন্ডারবাজি চলবে, আগের মতোই মাস্তানি পলিটিক্স চলবে, এই জিনিস বা প্রশাসনিক মাস্তানি চলবে, দুর্নীতি চলবে, এগুলো পরিবর্তন আপনার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আপনি বুঝিয়ে দিবেন দেশটার ওই 35 অগাস্টের জায়গায় নাই, 35 জুলাইয়ের জায়গায় নাই, 36 জুলাইয়ের জায়গায় আছে। এই যে 5 আগস্টের পরের পরিবর্তন, একটা পরিবর্তিত বাংলাদেশ, সেটা যদি আপনি শাসনতান্ত্রিক উপায়ে কালচারালি সবভাবে যদি আপনি উপস্থাপন করতে না পারেন, তাহলে তারা সাহস পাবে। এই ফ্যাসিবাদীরা সাহস পাবেই। তারা মনে করতেছে যে এরপরে ইলেকশন হবে, কারণ অনেকে বলতেছে যে ওনারা এখন ইলেকশন করতে পারবে। তো যারা এত দুর্নীতির পরে শাস্তি হওয়ার পরিবর্তে ইলেকশন করতে পারবে মনে করতেছে, এই নিয়ে মিডিয়াও লেখালেখি হচ্ছে, তো তারা তো সাহস পাবেই। তারা আজকে হয়তো ছাত্রদেরকে হিট করবে, কালকে হয়তো ওই বাবুল ভাইদের দলকেও হিট করবে, পরশু হয়তো আমার দলকেও হিট করবে। তো এটা তো করতেই থাকবে। 5 তারিখের পরে তো করেছে। সুতরাং আপনার 5 তারিখের পরে এই দেশটা যে আগের জায়গায় নাই, হাসিনার চেয়ারটা যে হাসিনার জায়গায় নাই, এবং শি ইজ নট ওয়েলকাম হিয়ার, এই যে তরুণ প্রজন্ম থেকে শুরু করে পুরো জাতি এই পরিবর্তনটাকে যাতে ধারণ করে, এবং যারা দালালি করেছে, লুটপাট করেছে, তারাও যাতে বোঝে যে আমি আর আগের জায়গায় নাই, আমাকে সরি বলে আমার পজিশন চেঞ্জ করতে হবে। এই পজিশন চেঞ্জের মতো পরিবেশ যদি এই সরকার না করতে পারে বা আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই খেসারত দিতে হবে, এবং ভবিষ্যতে এটা আবার ফিরে আসবে। যে আমরা নিশ্চয়ই সেটা চাই না। বাবুল ভাই, আপনার কথা, শহীদুল ইসলাম বাবুল, আমরা যে বিষয়টি একটু জানতে চাই, আমাদের দর্শকরাও আসলে বুঝতে চায় সেই বিষয়টি, সেটি হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা যুগপৎ আন্দোলনেও অনেক দল ছিল, যার যার জায়গা থেকে আবার বিভিন্ন দল আন্দোলন করেছে। সেক্ষেত্রে জাতীয় এই ভারতের প্রোপাগান্ডার জবাবেও আপনারা একসাথে হয়েছিলেন সব দলগুলো, কিন্তু হঠাৎ করেই আমরা আপনাদের দলের 2-1 নেতাকে এবং জামাত এবং আপনাদের মধ্যে সুস্পষ্টভাবে বক্তব্যের এই পাল্টা বক্তব্য শুনতে পাচ্ছি। এই বিষয়টি নিয়ে দর্শক একটু বুঝতে চাই। শোনেন, জামাত একটা ভিন্ন রাজনৈতিক দল, আমরা ভিন্ন রাজনৈতিক দল। জামাত তার মতাদর্শ প্রচার করে, কখনোই আমরা একটা রাজনৈতিক দল তো না। আমাদের আদর্শ, নীতিবোধ বা আমাদের পরিকল্পনা, কর্মসূচিও এক না। হ্যাঁ, তারা তাদের রাজনীতি করে, তাদের সাথে আমার রাজনীতির বক্তব্য মিলবে বা এক হবে, এটা আশা করা ঠিক না। হ্যাঁ, তবে কিছু কিছু ঘটনা যেটা ঘটেছে সাম্প্রতিক সময়ে, এগুলো না ঘটলেই হতো। আমরা এত তাড়াতাড়ি একটা পরিস্থিতি থেকে আর একটা পরিস্থিতিতে, মানে আমরা তো ওই মানে জ্বলন্ত উনুন থেকে ওই মানে কি ফুটন্ত উনুন থেকে জ্বলন্ত করাইতে আমরা যাইতে চাই না, নাকি? সেই জন্যে এখনই আমার মনে হয় না যে এই ধরনের মানে আক্রমণাত্মক, আমাদের সবার আগে আমাদের দেশটা, সবার আগে আমাদের গণতন্ত্র, সবার আগে আমাদের নির্বাচন, সবার আগে আমাদের মানবাধিকার, সবার আগে আমাদের বিচার ব্যবস্থা, হ্যাঁ, সবার আগে আমাদের ভোটের অধিকার। এই বিষয়গুলো থেকে ব্যত্যয় হইলে কোনো রাজনৈতিক দল যাই হোক, এটা দেশের জন্য, মানুষের জন্য ভালো হবে না। আর এই জায়গাগুলো আপনি ঠিক রাখেন, হ্যাঁ, ঠিক রেখে বাকি যদি, তাহলে আমার মনে হয় না কোনো বিরোধ বৈপরীত্য ওইভাবে থাকবে। বল ভাই, আমাদের এর আগে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানেও আমরা দেখি যারা সুশীল সমাজ বলছেন,
তারা একটা বিষয় যে বুঝতে চায় যে আপনারা সরকারের বিভিন্ন বিষয় বলছেন, সরকার পরিবর্ধন সেগুলোর চেষ্টা করছে, সেই পরিবর্ধন কতটা হলো? সচিবালয়ের অগ্নিসংযোগের যে হয়েছে সেখানে আজকে অনুসন্ধান কমিটি লুজ কালেকশন, এইটাকে কিভাবে আসলে দেখছেন? হ্যাঁ, আসলে হয়েছে কি, আমাদের নেচার হলো এরকম, ঘটনা একটা ঘটলেই আমরা ওই মানে এটা হুজুগে বাঙালি যেটা বলে, একেবারে বিরুদ্ধ পক্ষের যাই করুক, আওয়ামী লীগের আমলে টায়ার ফাটলে বিএনপি বোমা মারছে, এরকম একটা চিন্তা চেতনা। হ্যাঁ, আর এই আমলেও আমরা সবকিছুর মধ্যেই ষড়যন্ত্র দেখলে চলবে না, এটা বাস্তব ভিত্তি লাগবে এবং তদন্ত করে যেটা হয়েছে। এখানে তো অনেক রথী মহারথী অনেক বড় মানুষও বলেছে যে কে আগুন দিল, কেন দিল, সরকারকে ব্যর্থ করার জন্য দিল, সবাই যে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য না। তো এটা তো আজকে তদন্ত কমিটির রিপোর্টে সেটা আসলো। হ্যাঁ, তবে এটাকেও আবার উড়িয়ে দেওয়া যাবে না, ষড়যন্ত্র যে আছে এটাও তো সত্য, এটাও আবার উড়িয়ে দেবে না কোনো কিছুকেই। হ্যাঁ, ঘটনা ঘটেছে, তদন্ত কমিটি হয়েছে এবং তারা দ্রুততম সময়ে রিপোর্ট দিয়েছে, এটা ভালো দিক। এবং আমরা সকলেই যে ভ্রান্তির মধ্যে ছিলাম যে সরকারকে অকার্যকর করা, এটা ওটা, হ্যাঁ, সব ক্ষেত্রে এটা হয় না, আবার এটাও আছে, ষড়যন্ত্র আছে, সবকিছু চোখ কান খোলা রাখতে হবে এবং অন্ধের মতো কোনো কিছু বলে বসে থাকা, বিশ্বাস করা এটাও যাবে না, এর পিছনে তলিয়ে দেখতে হবে। জুবায়ের আহমেদ ভূঁইয়া, পিছনটায় তলিয়ে দেখতে হবে। এর আগে বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় 21 আগস্ট, 10 ট্রাক অস্ত্র, এই বিভিন্ন বিষয় দেখেছে। এত বছর পরে প্রমাণ হলো যে সেগুলো আসলে বাংলাদেশের মানুষ খালি চোখে যা দেখেছে সেটি সব সত্য নয়। এই যে সেই মানুষগুলোই তদন্ত প্রতিবেদনও যে সত্য, এর পেছনে অন্য কিছু আছে কিনা বা হাইড করা হচ্ছে কিনা, এটি কিভাবে আস্থায় নেবে? রাইট, আমাদের বাংলাদেশে যখন কোনো ঘটনা ঘটে প্রত্যেকে তার শত্রুর দিকে এটাকে ইন্ডিকেট করে, তো এটা রাইট না। এখন প্রশ্ন হলো 21শে আগস্টের যে ঘটনা বলেছেন, 21শে আগস্টে তো একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা কেউ না কেউ ঘটিয়েছে, হয় আমি আমার বিরুদ্ধে ঘটিয়েছি, অথবা থার্ড পার্টি কেউ আমাকে হত্যা করার চেষ্টা করছে, অথবা আমার অপোনেন্ট কেউ করার চেষ্টা করেছে। এখানে ডাইরেক্ট করেছে যে বিএনপি এটা করেছে, তারেক জি এটা করেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটা করেছে। এখন এটা নাও হইতে পারে, এবং এখন রায় তো বললো যে তারা করে নাই, তাহলে কে করছে? জি, এটা কিন্তু আসে নাই। কে করেছে 21শে আগস্ট, এটা খুব জরুরি। 21শে আগস্ট কে করেছে এটাও জরুরি, সচিবালয়ে যে আগুন লেগেছে এটা কিভাবে লাগলো এটাও জরুরি। যদি মেনটেন্যান্সের কোনো দুর্বলতা থাকে, নেগলিজেন্স থাকে, তাদেরকেও কিন্তু এটার আওতায় নিয়ে আসতে হবে। তো আমাদের এখানে বিচার হয় না, আসলে যে বিচার হয় এই বাংলাদেশে বিচারের নামে প্রত্যেকটা সরকার যেটা করে তার অপোনেন্টের উপর একটা শাস্তির দেওয়ার ব্যবস্থা করে, এটা না করে যা ঘটেছে সেটাই মানে তদন্তে আসতে হবে। এখন ধরেন ষড়যন্ত্র থিওরি তো থাকবেই, ষড়যন্ত্র আমার থাকবে, আমার শত্রু থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি ষড়যন্ত্র এবং শত্রু এগুলোর চিন্তা করলে আমি কখনোই রাইট ডিসিশনে পৌঁছতে পারবো না এবং সঠিক তদন্ত হবে না। জি, আমি আবারও বাবুল ভাইয়ের কাছে যাই। সেটি হচ্ছে যে আপনি দেখেছেন এর আগে যে সংস্কার কমিশন, যে সংস্কার নিয়ে আমরা আশায় তাকিয়েছিলাম, আবার সরকারও সংস্কারের কথা বলছিল, সেই সংস্কার কমিশনের প্রস্তাবনাকে কেন্দ্র করে প্রশাসনিক ক্যাডারদের মধ্যে যে বিষয়গুলো এসেছে সেখানের ব্যাপারে আজকে আবার সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কি মনে হয় যে এর মাধ্যমে এই সংস্কারের কার্যক্রম এগিয়ে যাবে, না এর মাধ্যমে আবার আরেকটা বৈপরীত্য কিংবা বিরোধী পক্ষ তৈরি হবে? না, এই যে জিম্মি করা সরকারকে, এই কালচার অনেক আগে থেকে, এর মধ্যে বেশিরভাগ আওয়ামী লীগ সুবিধাভোগী আমরা, এটাও তো সত্য। হ্যাঁ, বেশিরভাগ এখন পর্যন্ত আপনি এগুলো উপরেও ফেলতে পারবেন না, কিন্তু এগুলোকে করা অনুশাসন নিয়মকানুনের মধ্যে তো রাখতে হবে। হ্যাঁ, সরকারকে জিম্মি করা, এই আনসার দিয়ে, এটা দিয়ে, ওইটা দিয়ে, তো এইটা তো চলতে পারে না। হ্যাঁ, আমি সরকার যে ভূমিকা রাখছে এটা হুঁশিয়ারি দিয়েছে, ঠিকই দিয়েছে, এবং সরকারকে আরো শক্তভাবে দাঁড়াতে হবে, শক্তভাবে ভূমিকা রাখতে হবে, সকলের ন্যায্যতা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, তবে আলাপ আলোচনা ছাড়া তো কোনো কিছু, তাদের যে দাবি দেওয়া আছে নিশ্চয়ই সেটা পজিটিভ দিয়ে আলাপ আলোচনা হইতে হবে, কিন্তু জিম্মি করা, স্ট্রাইক করা বা সিন্ডিকেট তৈরি করা, সরকারকে ব্যর্থ করে দেওয়া, এইটা অ্যালাউ করা উচিত না, অ্যালাউ করা হবে না, বা কোনোভাবে এটা মানে গ্রহণযোগ্য হবে না। আমি বিশ্বাস করি সরকার যেটা অবস্থান নিয়েছে পরিষ্কার নিয়েছে, তবে তাদের যদি কোনো ন্যায্য দাবি দেওয়া থাকে, যেটা তাদের রাইট, অধিকার, তাকে বঞ্চিত করেছে, সেই বিষয়ে আলাপ আলোচনা করে প্রয়োজন একটা কমিশন করে সরকারের পক্ষ থেকে তাদেরকে লোক নিয়ে এটার একটা ফয়সলা হবে, সেটা আমরা বিশ্বাস করি বা সেটাই হওয়া উচিত। জুবায়ের আহমেদ ভূঁইয়া, খুব ছোট্ট করে জানতে চাই, সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন তুলছেন যে এই যে মিডনাইট নির্বাচন হয়ে গেল এর আগে,
এই মিডনাইট নির্বাচনের কুশীলব যারা ছিল তারা কবে আসবে আইনের আওতায়? আমরা হয়তো দুই একজন পুলিশকে ধরতে দেখেছি, কিন্তু এর সাথে যে প্রশাসন ক্যাডারের যারা যারা ছিল সেটি খতিয়ে কি এই সরকারের পক্ষে দেখা সম্ভব আদৌ? অবশ্যই সম্ভব। আমরা এগুলো মানে জানা কথা যে কত টাকা এখানে ইনভেস্ট হয়েছে, একজন ডিসি কত টাকা পেয়েছে, একজন ইউএনও কত টাকা পেয়েছে, বাজেট ওয়াজ ক্লিয়ার, সব জায়গায় একই বাজেট গিয়েছে। থানার ওসি কত পাবে, কনস্টেবলরা কত পাবে, এসআইরা কত পাবে, এবং যারা অফিসার আছে সেখানে কর্তব্য করেছে তারা যদি সৎ হয়ও তাকে জোর করে টাকা নিতে হয়েছে, আদারওয়াইজ বলেছে যে তাকে মামলা দিবে অথবা গুলি করবে। তো এগুলো আমরা জানি, আমার নিজের ভাই পুলিং অফিসার ছিল, সে বলেছে। তো এই ধরনের প্রচুর এভিডেন্স আছে। সরকারের দুর্বলতা হলো সরকার এই এভিডেন্সগুলো কালেক্ট করছে না। এখানে আমি মানে ধরেন মেইন যে দুর্নীতিগুলো এখানে হয়েছে সেগুলো কিন্তু করেছে হলো প্রশাসন। নির্বাচন কমিশনের চেয়ে অনেক বেশি দায়ী হলো প্রশাসন, কারণ নির্বাচন কমিশন তো এসে বলে না যে চুরি করতে, কিন্তু এই কাজগুলো কিন্তু করেছে হলো প্রশাসন। তো সবাই যেটা মানে কনক্লুশন ড্র করতে চায় যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে ফাঁসি দিলেই, বিচার করলেই অথবা শাস্তি দিলেই হবে। নো, এই প্রশাসনের লোকজন, পুলিশ এবং প্রশাসন মিলে কিন্তু মূল অপরাধটা করেছে। রাত্রে নির্বাচনের কোনো সার্কুলার নির্বাচন কমিশন করে নাই। এই জিনিসগুলো মানে এক্সিকিউট করেছে হলো আপনার প্রশাসন। প্রশাসন বলতে মাঠ প্রশাসন এবং পুলিশ, সাথে আওয়ামী লীগের নেতারা ইনভলভ ছিল এখানে। এতবার বেশি, যেমন মানে হাসিনা বলেছিল যে বিএনপির নেতাদেরকে আপনার রিলিজ করে দিবে মামলা থেকে। উল্টা যেটা হয়েছে, যেদিন বলেছে রিলিজ করবে তারপর থেকে ওই বিএনপির নেতারা এলাকায় যেতে পারে, সমানে গ্রেপ্তার হয়েছে। তো ধরেন 18 সালের নির্বাচন তো 5 দিন আগেই শেষ, তারপর আবার রাতে করেছে, এগুলো তো হয়েছে। আমি একটা কথা বলি, এই যে আপনারা সংস্কারের কথা বলছেন না, সব সংস্কার করে বাংলাদেশকে দুধ আর মধুর সাগরে ভাসাই দিবেন, এগুলো বাতকাবাত। এটা আপনি পারবেন না, একদিনেও হবে না, এটা সময়ের ব্যাপার, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একটা সংস্কার আপনি করেন, তাহলেই বাংলাদেশ সংস্কারের পথে যাত্রা শুরু করবে। সেই সংস্কারটা হলো নির্বাচন কেন্দ্রিক সংস্কার। এইবার আপনি নির্বাচন করবেন, আগামীবার যাতে এই নির্বাচনে একইভাবে কেউ প্রভাব বিস্তার না করে সেই পথটা আপনি পরিষ্কার করেন। তারপরে নির্বাচনে যাতে দেখবেন রাজনৈতিক দল এবং যারা নির্বাচিত তারা বাধ্য হবে সংস্কার করতে, বাধ্য হবে। আর এর জন্য আরো কিছু দৃষ্টান্ত তৈরি করবার ব্যাপার আছে। সেটা হলো এই যে আপনারা বিচারের কথা বলছেন না, হাসিনের বিচার, 100 বার হাসিনার ফাঁসি হইতে হবে, বিচার হইতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে খায়রুল হক প্রধান কালপিট, ক্রিমিনাল, এই যে বাংলাদেশে যত রক্তপাত, যত অন্যায়, যত নিপীড়ন, তার এই সূত্রপাত হয়েছে তার এই কলম দিয়ে, প্রধান বিচারপতির চেয়ারে বসে। এখনো হলতবিতে আছে, পালাই নাই তো, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, কেউ বলে না। কেন বলে না? তার ফাঁসি হইতে হবে সবার আগে। আমি দৃঢ়ভাবে বারবার বলবো, 1000 বার বলবো, যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের চেয়ারে বসে যে অন্যায় করেছে, হ্যাঁ, এই অন্যায়ের জন্য হাসিনার চাইতে বেশি বিচার তার হইতে হবে। এই যে নির্বাচন কমিশনার, কেন নির্বাচন কমিশনার নয়? অবশ্যই প্রধান নির্বাচন কমিশনার। একেবারে ওই হাসিনারা বলবে তার ব্লু প্রিন্ট অনুযায়ী সব কিছু, মানে ওই তোতা পাখির মতো তাই বলেছে তাই করেছে, এই কয়েকটার বিচার করেন। আর যারা ডিসি ছিলেন ওই সময়ে, রিটার্নিং অফিসার ছিলেন, কোটি কোটি মানুষের বিচার আপনি করতে পারবেন না। এই কয়েকটার বিচার করবেন। আগামী দিনে ভোট কেউ মানে ম্যানিপুলেট করতে গেলে চিন্তা করবে, পরিণতি তো এইটা আলটিমেট। আমি আপনার সাথে দ্বিমত করি এই জায়গায়, যে আপনি যদি কোনো সংস্কার না করেন, ভালো নির্বাচন করতে চান, এটা হবে না। না, আমি তো সংস্কার বিপক্ষে বললাম না, আমি তো বললাম ওইটা হবে না কেন, এইটাকে গোল করে আপনি করেন। ওইটা হবে না কেন? যারা আপনি দেখবেন যে এই সরকারের অ্যারেস্টগুলো যখন হয়েছে তখনও নাটক হয়েছে। তো আমি বললাম যে এইসব নাটক টাটক করেন কেন? যারা অ্যারেস্ট করছে ওই সংস্থাকে বলছি, তো বলছে ভাই ট্রেনিং তো আগেরটাই আছে। তো এই যে প্রবলেম, আপনার যদি এদের ট্রেনিং মানে চেঞ্জ না করেন, আপনি যদি তাদের সংস্কার না করেন, তাহলে গতকাল হাসিনা করেছে, আজকে কিন্তু আপনি করবেন। কিন্তু ব্যারিস্টার জুবায়ের সর্বাঙ্গে ব্যথা, মলম কোথা লাগাবে? মলম তো লাগাইতে হবে, মলম লাগাই এক জায়গা থেকে শুরু করতে হবে, এক সময় সবটা শেষ হবে। আপনি যদি কখনো স্টার্ট না করেন, সেই জন্য আমি একটা কথা জুবায়ের বলে দেই, আপনি কি সংস্কার করবেন আপনি সেটা আগে পরিষ্কার করেন। আমি যেটা বলেছি, আপনি সংস্কারটা এখানে করেন, বাংলাদেশের মানুষ যাতে 5 বছর পর পর ভোট দিতে পারে নিরাপদে নির্বিঘ্নে। সবচাইতে বড় সংস্কার হলো এইটা, কেউ যাতে এটাকে ম্যানিপুলেট না করতে পারে। যদি আপনাকে মানুষের কাছে যেতে হয়, আপনি নিজে সোজা পথে চলতে বাধ্য হবেন। একটার সাথে 1000টা জড়িত,
এটা আপনি মনে রাখবেন। না, নির্বাচনের সাথে দুর্নীতি জড়িত, নির্বাচনের সাথে আমি ওইটাই তো বলছি যে নির্বাচনের সাথে যাতে কেউ ম্যানিপুলেট না করার কোনো কিছু করতে পারে সেই রাস্তাটা আপনি পরিষ্কার এখনকার জন্য ভবিষ্যতের জন্য। আপনার নির্বাচন কমিশনের আগে আরো 1000টা সংস্কার দরকার, ছোটখাটো হয়তো 1 কোটি সংস্কার দরকার, 1 কোটি সংস্কার দরকার। কখন করবেন? এখন 1 কোটি না করেন, আপনি প্রায়োরিটাইজ করেন। যদি 10টা সংস্কার করা যায়, কিন্তু বলছে এই পথে আসছে যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে মৌলিক সংস্কারগুলা সেইগুলা করে দ্রুততম সময়ে। আসলে আমাদের একই দাবি, কিন্তু ওই সংস্কারগুলো আগে করতে হবে। যে রাজনৈতিক দলগুলো আপনারা যা বলছেন সবই আসলে একটাই বিষয়, যে যেভাবে হয়তো ঘুরিয়ে বলছেন। আমি একদম 30 সেকেন্ড করে সময় দিচ্ছি। প্রথমে বাবুল ভাইকে, নতুন দিন শুরু, নতুন বছর শুরু, আপনাদের কথা শুনে আপনাদের কাছ থেকে জনপ্রত্যাশা অনেক, জনগণের কাছ থেকে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা? জনগণের কাছে আমাদের প্রত্যাশা জনগণকে শুভকে, ভালোকে, নতুনকে গ্রহণ করবে, ভালোভাবে গ্রহণ করবে, এবং আমাদের একটা সম্ভাবনার জায়গা আছে, আমাদের যা আছে একটা তারুণ্যের শক্তি, পৃথিবীর অন্য কোনো দেশের এরকম খুব কম দেশের আছে। এই শক্তির জন্য আপনার একটা সুশাসন দরকার। এদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে যদি আপনি তৈরি করে দিতে পারবেন, আপনি খুব অচির ভবিষ্যতে আপনি দুনিয়ার বুকে মাথা তুলে দাঁড়াতে পারবেন। সেই জন্য মানে রাজনীতি এবং সুশাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন বছরে সেই যাত্রা আমরা শুরু করতে পারবো বলে আমরা আশা। আমরা জি, জুবায়ের আহমেদ ভাইয়া, 1971 সালের পরে যে রিপাবলিকটা গঠন হয়েছিল, এটা একটা আনপ্লান রিপাবলিক হয়েছে। আমরা চাই যে 2024-এর পরে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করবে 25 সাল থেকে, যেটা একটা কার্যকর প্ল্যান্ট একটা রিপাবলিক হিসেবে, সেকেন্ড রিপাবলিক হিসেবে আমরা চাই। এবং আমরা আশা করি আগামী দিনে সেকেন্ড রিপাবলিক বাংলাদেশে কার্যকরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণের জীবনমান উন্নত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, এবং তরুণরা যারা আন্দোলন করেছে তারা তাদের পরের প্রজন্ম একটা সুন্দর ভবিষ্যৎ পাবে, এটা আশাবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে মাইটিভি স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও প্রত্যাশা করি পৃথিবীতে যত মন্দ আছে ভালো হোক, ভালো হোক, ভালো, এবং সেই ভালোর সাথে আমরা সবাই এগিয়ে যাব। বাংলাদেশকে একটি কল্যাণমূলক এবং সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে গড়তে আমরা যে যেখানে আছি সেখানে বসেই একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফিজ।